ফিনিক্স মেমোর বিশ্লেষণধর্মী আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ। 5 অগস্ট সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে এবং এটার নাম কি হতে পারে এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা ঠাট্টা তামাশা চলছে। তবে আমি একটা নাম দিয়েছি, নারীর প্রতি সহিংসতা দিবস 5 অগস্ট। কারণ 5 অগস্টের ধ্বংসলীলা শুরু হয়েছিল এক মা সম, এক নানি দাদি সম নারীর উপর প্রতিহিংসা দিয়ে। সেটার ধারাবাহিকতায় আজ 10 মাস ধরে সে প্রতিহিংসা চলছে। নারীরা, আপনাদেরকে জিজ্ঞেস করছি, মা কিংবা দাদি নানির বয়সী এক নারীর অন্তর্বাস নিয়ে যখন ফটোশুট করা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল, আপনাদের কার কার মাথায় হেট হয়েছিল? মনে হয়েছিল কি যে আপনারা আর নিরাপদ নেই? একজন বাবা, ভাই, স্বামীকে জিজ্ঞেস করছি, আপনাদের কি মনে হয়েছিল আপনার মা, বোন, স্ত্রী, প্রেমিকা, এমনকি আপনার দাদি নানিও আর নিরাপদ নয়? কার কার মনে হয়েছিল বহির্বিশ্বে আপনার দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? যদি আপনাদের কারো কাছে এই ঘটনাটা অস্বাভাবিক মনে না হয়, তাহলে আপনারাও গণভবনের সে নোংরামের একটা অংশ, এটা মনে রাখবেন। মনে রাখবেন, প্রকৃতি নারীর উপর অন্যায় সহ্য করে না, সে প্রতিশোধ নেয়। আপনারা যদি নিয়মিত শেখ হাসিনার বক্তব্যগুলো শুনে থাকেন, আপনারা একটা জিনিস খুব লক্ষ্য করবেন যে দেখবেন যে উনি যখনই 5 অগস্টের ধ্বংসলীলার কথা বলেন, উনি 32-এর কথা বলেন, উনি ওয়াজেদ সাহেবের বাড়ির কথা বলেন, কিন্তু উনি কখনো গণভবনের লুটপাটের কথা বলেন না। কেন বলেন না জানেন? কারণ মা হিসেবে সন্তানদের লজ্জা দিতে চাচ্ছেন না তিনি। পলিটিক্যাল অ্যাকিউমেন, রাজনৈতিক পারদর্শিতা একেই বলে। 5 অগস্টের অসভ্যতা শুধু গণভবনেই সীমাবদ্ধ ছিল না, আমরা আগেও আলোচনা করেছি। এরপরে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক পরিমণ্ডলের টক শোতে শুরু হয় ওনাকে নিয়ে ভিলিফাই করা। এবং নারীকে নিয়ে ভিলিফাই করা খুব সহজ, তার শরীরটাই তো যথেষ্ট, তাই না? কিন্তু ভিলিফাই করার সময়ও তারা একবারও 5 অগস্টের অন্তর্বাস প্রদর্শন নিয়ে সমালোচনা করেনি। তো এখন এদের নৈতিকতা নিয়ে কি বলার আছে এই সাংবাদিকদের, এই টক শোয়ারদের? তাহলে গণভবনে অন্তর্বাস নিয়ে যারা নাচানাচি করা ছেলেগুলো, এদের সাথে এদের কি তফাৎ? কোনো তফাৎ নাই। কঠিন এক পুরুষতান্ত্রিক সমাজে আমরা বাস করছি। আমি আমার দেশের নারীদের সে কথাটাই বারবার বলতে চাচ্ছি। ভিলিফাই করার জন্য তাদের প্রিয় শব্দগুলো কি কি বলুন তো? পালিয়ে গেছে, পলাতক হাসিনা। এতদিনে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি শেখ হাসিনাকে 3 বাহিনীর প্রধান সসম্মানে রাষ্ট্রীয় মর্যাদায় ভারতে নিরাপদে সরিয়ে ফেলেছিলেন। তিনি নিরাপদে চলে যাওয়ার আগ পর্যন্ত এসএসএফ এর সদস্যরা তার পাশে ছিলেন এবং পরে নানা কায়দা করে গণভবন থেকে তারা জুলাই সন্ত্রাসীদের থেকে বেঁচে ফিরেছিলেন। আমরা আরো জেনেছি শেখ হাসিনা এই দেশ ছেড়ে শেষ মুহূর্ত পর্যন্ত যেতে চাননি। তিনি বলেছেন, আমি এখানেই মরবো, আব্বার কবরের পাশে আমাকে কবর দিয়ে দিও। শেষ পর্যন্ত তার ছেলে জয় এবং বোন শেখ রাহানার কথায় তিনি রাজি হন এবং তিনি যান, সসম্মানে যান। এত কিছু জেনেও আপনারা এই শব্দগুলো ব্যবহার করা থেকে বিরত হচ্ছেন না। নারীকে হেয় করার মতো আনন্দ আর কি হতে পারে বলেন, তাই না? তো আপনারা যারা বলেন উনি পালিয়ে গেছেন, আপনারা আসলে কি চেয়েছিলেন? হাজারটা মানুষ ওনার শরীরের উপর ঝাঁপিয়ে পড়তো, এটাই চেয়েছিলেন? কি ভয়ঙ্কর! আপনারা নিজের অত্যন্ত কাছের নারীটিকে আপনারা কি চোখে দেখেন সেটা মাঝে মাঝে আপনাদের মাথায় ঢুকে আমার দেখতে ইচ্ছে করে। আসলে শেখ হাসিনাকে ভিলিফাই করেই কিন্তু এরা শান্ত থাকেনি। জাতিসংঘের মহাসচিবের সাথে বাংলাদেশে মিটিং এ বসে এনসিপির সদস্য উমামা বেবি আবদার করলেন, না দাদু প্লিজ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরান, আমরা মেধাবীরা থাকতে সে কেন এতবার একটা পজিশনে বসবে, আমি খেলবো না। ছেলের হাতের মোয়া, তাই না? সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করছেন 2023 সাল থেকে। তিনি এই সংস্থার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ প্যানেলেরও একজন সদস্য। অনেক কম্পিটিটিভ প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে তিনি এই পদ পেয়েছেন, সেখানে তার কাজের জন্য নানা সম্ভাবনা তিনি পাচ্ছেন। তিনি অটিস্টিক শিশুদের অধিকার নিয়ে কাজ করেন। তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত মনোবিজ্ঞানীও। দেশে তার মাকে নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, ব্যক্তিগতভাবে একটাও শব্দ করেনি। প্রফেশনালিজম দেখেছেন? জাতিসংঘ তার বিরুদ্ধে কিছুই করতে পারেনি, বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুতুলের নিরাপত্তা জোরদার করেছে। কিভাবে? তার এজেন্ডার মধ্যে বাংলাদেশে যদি কোনো মিটিং থাকে সেটা তারা অন্যভাবে ম্যানেজ করেছে। নিজের যোগ্যতায় ঢুকেছে। তাকে কোন গ্রাউন্ডে ছাঁটাই করবেন?
কিন্তু ভাবুন তো একটা মেয়ের উপর দিয়ে কি গেল। এই পৃথিবীতে যত বড় অর্গানাইজেশনই হোক না কেন, মেয়েদের চাকরি জীবনের স্ট্রাগলটা আমরা মেয়েরাই বুঝি। তার উপর যখন একজন শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক একটি পরিমণ্ডলে পুতুলকে ভিলিফাই করে, তখন তার পথটা ডক্টর ইউনূস কতটা কঠিন করে দিয়েছিলেন সেটা কি কখনো আমরা ভেবেছি? কখনো ভাবিনি। কিন্তু আমি যতদূর জানি ডক্টর ইউনূসের দুজন মেয়ে আছেন। হ্যাঁ, মামলা চলাকালীন সময়ে আপনারা কি দেখেছেন শেখ হাসিনা কখনো তার পরিবারের সদস্যদের আঘাত করতে? দেখেননি। কারণ একজন দক্ষ দেশ পরিচালক হিসেবে তিনি একজন নারীর জীবনটা কঠিন করে তুলতে চাননি। হ্যাঁ, দেখুন ডক্টর ইউনূস সেখানেই থেমে থাকেননি। এরপরে তারা ছুটে গেল এক ব্রিটিশ এমপির পিছনে, করাপশনের মামলা ঠুকে দিল। আপনারা ঠিকই ধরেছেন, আমি টিউলিপ সিদ্দিকের কথা বলছি। টিউলিপ 4 বার বিলাতের সংসদ সদস্য বা এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। শুধু সংসদ সদস্যই নয়, 2024 সালের জুলাই মাসে যুক্তরাজ্যের ট্রেজারি বিভাগে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পান টিউলিপ। ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি, যেটিকে সাধারণত বলা হয় সিটি মিনিস্টার। প্রধানমন্ত্রী কিয়ার স্ট্যামার এবং চ্যান্সেলর রেচেল রিভসের অধীনে তার দায়িত্ব ছিল মানি লন্ডারিং প্রতিরোধ ও অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত নীতি নির্ধারণ। কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখা দরকার ছিল না, তিনি একজন ব্রিটিশ এমপি, সে দেশের সরকারের অংশ, যথেষ্ট বুদ্ধি ধরে। এবং ডক্টর ইউনূস নিজের পায়ে নিজে আসলে এই কাজটা করে কুড়াল মারলেন। আমরা দেখলাম টিউলিপ খুব সাবধানে ব্যাপারটি হ্যান্ডেল করলেন এবং আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস এ কারণে নানাভাবে হেনস্থা হলেন। দেখেন কিভাবে হেনস্থা হলেন। প্রথম ধাক্কাটা খেলেন মামলা দেওয়ার পরপরই। দুদকের অভিযোগ আসার সাথে সাথে টিউলিপ কি করলেন, মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের সময় তিনি বলেন যে ব্রিটিশ মন্ত্রীদের আচরণবিধি অনুযায়ী তিনি কোনো নিয়ম লঙ্ঘন করেননি। তিনি বলেন, আমি এমন ভিত্তিহীন অভিযোগকে ব্রিটিশ সরকারের কাজে প্রতিবন্ধক হতে দেব না। মজার ব্যাপার হলো, যুক্তরাজ্যের এথিক্স অ্যাডভাইজার তাকে সরকারিভাবে পরিষ্কারভাবে নির্দোষ ঘোষণা করেন। এটা ছিল ইউনূসের উপর প্রথম খড়গ। টিউলিপের জনপ্রিয়তা বেড়ে গেল 1000 গুণ। ইউনূসের দ্বিতীয় ধাক্কাটি খেলেন লন্ডনে যাবার ঠিক আগে আগে। ডক্টর ইউনূসের কাছে টিউলিপ এক চিঠি লিখে বসলেন, সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে তিনি সামনাসামনি কথা বলতে চান। টিউলিপের এই পদক্ষেপ শুধুমাত্র দেশের রাজনৈতিক অঙ্গনে নেই, বিলেত সহ পৃথিবীর বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টি করলো। হোয়াট আ মুভ! তো এই চিঠি পেয়ে আমাদের ইন্টারিম সবাই হতভম্ব। ঠিক সময় মতো নাকি তেনারা চিঠি পাননি, এই সেই বলে ওনারা চিঠির কোনো উত্তর দিলেন না। ওয়েল, শি ইজ আ রেসপেক্টেড এমপি অফ ইউকে পার্লামেন্ট। বিলেতের একজন এমপি যখন আপনার সাথে দেখা করতে চায়, আপনাকে ফর্মালি সেটা জবাব দিতে হবে। যদি দেখা না করার সিদ্ধান্ত নেন, সেটা অফিসিয়ালি জানাতে হবে। কিন্তু ওনারা কিছুই করলেন না, জাস্ট ইগনোর করলেন, এড়িয়ে গেলেন। রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে আলোচনা শুরু হলো, আলোড়ন সৃষ্টি হলো, আর ইন্টারিমে শুরু হলো হাঁসফাঁস। এ যেন এক বোমা ফাটালেন টিউলিপ, যা তাদের ধারণারও বাইরে ছিল, যার জন্য তারা প্রস্তুত ছিল না। বেশিরভাগ মানুষ মনে করেছেন যে সৎসাহস থাকলে ইউনূসের উচিত ছিল টিউলিপের মুখোমুখি হওয়া, কিন্তু এই সৎসাহস ওদের ছিল না। টিউলিপের সাথে তিনি দেখা করেননি। টিউলিপের এই পদক্ষেপ ছিল ডক্টর ইউনূসকে এক কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা। তো সবাই ভেবেছিল ঘটনা এখানেই শেষ, কিন্তু ডক্টর ইউনূস কল্পনাও করেননি তার উপর 3 নাম্বার খড়গটি কিভাবে নেমে আসবে। বিলাত সফরের সময় বিবিসি রেডিও 4 এর ওয়ার্ল্ড টুনাইট অনুষ্ঠানের এক ইন্টারভিউতে তাকে ডাকা হয়। এই ইন্টারভিউটা ছিল ডক্টর ইউনূসের অন্তঃসার শূন্য বিলাত সফরের শেষ পেরে। এই ইন্টারভিউতে তিনি প্রতিটি প্রশ্নে আবল তাবল বকেন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এড়িয়ে যান। সবচেয়ে ধরাখাট টিউলিপ সংক্রান্ত প্রশ্নে ওনাকে জিজ্ঞেস করা হয় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ আনার আগে বা তার আইনজীবীর সাথে কেন যোগাযোগ করা হয়নি। ডক্টর ইউনূস হাঁসফাঁস করে প্রশ্নটা এড়িয়ে যাবার চেষ্টা করলেন। আপনারা যদি এই ইন্টারভিউ টিউলিপের অংশটি দেখেন, তাহলে আপনারা দেখবেন ডক্টর ইউনূস এই প্রসঙ্গটি যতই এড়িয়ে যেতে চাচ্ছেন, প্রশ্নকারী ততই ওনাকে চেপে ধরছেন। পরে বিবিসি সংবাদ মাধ্যম এর নীরবতাকে ব্যাখ্যা করেছে সুপরিকল্পিতভাবে এড়িয়ে যাওয়ার কৌশল হিসেবে। তারা এই জবাবদিহিতাকে স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্মিয়ার ক্যাম্পেইন হিসেবে চিহ্নিত করেছে।
এখন আপনাদের কি মনে হয় টিউলিপের পক্ষে বিবিসি কেন এত শক্ত অবস্থান নিল? কেন কিয়ার স্টেমার ডক্টর ইউনূসের সাথে দেখা করেননি? কারণ এই ইস্যুটাকে তারা তাদের দেশের সুনাম ক্ষুণ্ণের অংশ হিসেবে নিয়েছে। তারা দেখেছে ডক্টর ইউনূস তাদের সরকারকে আক্রমণ করেছে। টিউলিপ বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ভাগ্নে হতে পারে, তবে পাবলিক লাইফে তার প্রথম পরিচয় হলো সে বিলাতের পার্লামেন্টের অংশ। তার দেশের পার্লামেন্টের সদস্যকে কেউ আক্রমণ করবে সেটা তারা মেনে নেয়নি। ইউনূসের তৃতীয় হারটি ছিল এখানেই। হ্যাঁ, তো স্বীকার করেন আর নাই করেন, রাজনৈতিকভাবে এই ৩ শক্তিশালী নারীর কাছে আমাদের ইন্টারিম এবং কচিকাঁচার দল ভালোই ধরা খেয়েছেন। সত্যকে থামানো যায় না। গুজব আর ভয়কে পেছনে ফেলে সে পাড়ি দেয় সীমান্ত। আমরা এই ইস্যুগুলোর উপর ভবিষ্যতে আরো আলোচনা করব। সাথে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।